দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর মতিন। আজকে যারা ঢাকা শহরে রাস্তায় বেরিয়েছেন তারা জানেন বিভিন্ন অংশে অনেক ধরনের আন্দোলনের কারণে একরকম স্থবির হয়ে পড়েছিল জনজীবন। এই যে রাজপথে নানা রকম আন্দোলন চলছে, এই পরিস্থিতির দায় আসলে কার, সেখান থেকে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং তাজনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। লাঠিপেটা, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস আর জল কামান। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের লং মার্চে এভাবেই বাধা দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া লং মার্চ কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে লং মার্চে অংশগ্রহণকারীদের শুরু হয় ধাক্কাধাক্কি। ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শুরু করে লাঠিপেটা। আহত হন বেশ কয়েকজন। আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চের ডাক দেন। সংহতি জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শুরুতে জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। এই সরকার ক্ষমতা নেওয়ার পর একটা দীর্ঘ সময় ধরে আমরা একের পর এক আন্দোলন দেখেছি, তারপরে মোটামুটি থিতি এসেছিল। সবশেষ হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যমুনা অভিমুখে যাত্রা, এরপর এর আশেপাশে সেখানে একরকম বসে পড়া শাহবাগকে কেন্দ্র করে, তারপর আবার সরকার সেই দাবি মেনে নিল। সেটা রেশ কাটতে না কাটতে আবার অনেকগুলো দাবি নিয়ে শাহবাগকে কেন্দ্র করে বা যমুনাকে কেন্দ্র করে আন্দোলন দানা বেঁধে উঠছে। এই পরিস্থিতির দায়টা আসলে কার? এখন তো দায়টা আপনি কাকে দেবেন? কারণ আমার বিবেচনা দায়টা সরকারের। সরকার পারে নাই। এখন সরকার কি করলে পারতো, কি করলে পারতো না, এটা সরকারকে নির্ধারণ করতে হবে। আপনি যখন একটা বড় গাড়ি চালাবেন, সেই গাড়ি আপনি কোন রাস্তায় নেবেন, কিভাবে চালাবেন, যে ড্রাইভার যে হবেন, যিনি ড্রাইভিং আসনে বসবেন, উনি জেনেই বসবেন। উনি যদি বলেন আমি তো আগে ছোটো গাড়ি চালাই অভ্যস্ত, ডাবল ডেকার চালাতে পারবো না, তো বাবা তুমি বসলে কেন এখানে? যে তোমাকে কে বসতে বলছিল? হাতে বেঁধে ছিল কেউ? এখন তুমি তো বাস সহজে অ্যাক্সিডেন্ট করে পুরো যাত্রী সহ মারার অবস্থায় নিয়ে আসছো। আগে হুঁশ ছিল না আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না? বিষয়গুলো হলো কি জানেন, সব কিছু হলো এলোমেলো অবস্থা। একটা আন্দোলন হচ্ছে, দেখেন এই আজকের আন্দোলনটা তো আগের আন্দোলন এটাকে ইনভাইট করছে। আগেরটা আন্দোলন, এটাও আন্দোলন। আগেরটা যমুনা অভিমুখী ছিল, এটাও যমুনা অভিমুখী ছিল। দুই অভিমুখে যাত্রাকে একভাবে আপ্যায়ন করা হয়েছে। আগেটাকে আপ্যায়ন করা হয়েছে শীতল জলীয় বাষ্প দিয়ে, এটাকে মানে আপনি করা হয়েছে, আপ্যায়ন করা হয়েছে জলকামান দিয়ে। হলো এরাই দেশের নাগরিক না? যে দাবি থাকতে পারে না, দাবিটা আপনি শুনেন না কেন? দাবি নিয়ে আলোচনা করেন না কেন? আজকে মধ্যরাত্রে একটা উপদেষ্টারা পাঠাইছেন যে পানির বোতলে ঢিল খাওয়ার জন্য। কেন শুনলে এই কাজটা আপনি পরশুদিন করলেন না কেন? কালকে তো এই স্টুডেন্টরা, শিক্ষকরা ইউজিসিতে গিয়েছিল, ওখানে সমাধান করলেন না কেন? সমাধান করার চেষ্টা করেন নি তো আপনারা তো মানুষকে কোনো মানুষই মনে করেন না। শেষ পর্যন্ত আপনি একটা সমাধান দিবেন না, যে সমাধানটা দিবেন ওটা আপনি আগের দিন দিলেন না কেন? একটা দাবির পক্ষে একটা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এমন কোনো প্রাণী আছে যে এই দাবির সঙ্গে একমত না? ভিসি চলে আসতেছে, প্রক্টর চলে আসতেছে, এটা কি হাওয়াই দাবি? এই দাবি আপনি বুঝেন না কেন? এই দাবি আপনাকে স্পর্শ করতে পারে না কেন? না পারার কারণ হলো আপনি এদেরকে আপনার লোক মনে করেন না। আগে যে 2 দিন আগে যেটা পাতানো আন্দোলন হলো, ওটাকে আপনার লোক মনে করেছিলেন, যে তোমরা আসো, তোমরা আন্দোলন করো, আমি একটা কিছু করতে চাই, সে করার ক্ষেত্রে তোমরা আমাকে একটা অজুহাত তৈরি করে দাও। তো ওইটা করতে পারেন, এটা করতে পারেন না। ভাই এত নাটক তো ভালো না।
এই নাটক পাবলিক বুঝে, এই হাসিনার নাটকও পাবলিক বুঝতো, ওনার নাটকও পাবলিক বুঝে, ভালোই বুঝে, কোনো সমস্যা নাই। আলটিমেটলি কী হচ্ছে, এই যে ছেলে মেয়েগুলো এই ভোগান্তি, এই বৃষ্টির মধ্যে তারা সবাই ওখানে ছিল, প্রক্টর ছিল ভাই, বিসি ছিল, এমনি এমনি। তো এগুলো হলো কি জানেন, যখন নাকি একটা রাষ্ট্রে মিসম্যানেজমেন্ট চলে তখন এগুলো ঘটতে থাকবে। এর একটা ঘটনাতে আপনি কোনো কিছু বুঝবেন না, এগুলো ঘটতে থাকবে, সিরিজ অফ ঘটনা। কোন সেক্টরে বলেন তো উনি পেরেছেন করতে, কোন সেক্টরে পেরেছেন? বিনিয়োগ আনতে পারছেন? বিনিয়োগের জন্য কাকে নিয়ে আসছেন? 41,000 ফুট থেকে ঝাঁপ দিতে পারে, এটা একমাত্র যোগ্যতা। ওই যোগ্যতা নিয়ে আসছে, লাফালাফি কতক্ষণ করছে, বিনিয়োগ আসছে? আসছে বিনিয়োগ? বরং কমছে, গত বছরের এই সময়ের তুলনায় 38% বিনিয়োগ কমছে। কেন? একটা অনির্বাচিত সরকার হলে সেখানে কেউ বিনিয়োগ করবে না, এটা হলো কি অর্থনীতির বেসিক কথা। উনি তো অর্থনীতির প্রফেসর, বুঝেন না? এটা বুঝেন না? আঁকড়ে ধরে বসে আছেন। তো এইগুলি ভাই যতই দিন যাবে একটা একটা করে আপনি পাবেন। কি হচ্ছে নাকি দেশের বেসিক? শুনেন, এই পলিটিক্স আলোচনা করে লাভ নাই। প্রিন্স ভাইরা আছেন, পলিটিক্স করতে করতে এই পর্যন্ত আসছেন, আরও করবেন বাকি জীবন। নতুন নতুন পার্টি হচ্ছে, এরাও পলিটিক্স করবে। পলিটিক্সটা দেশটা তো ভাই চলবে হলো গিয়ে শিক্ষা দিয়ে আর অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে। শিক্ষা ব্যবস্থা বলতে কিছু আছে? জি, প্রত্যেকটা ইউনিভার্সিটি জানা আপনি আন্দোলন হচ্ছে, কি নিয়ে আন্দোলন হচ্ছে? ভিসি সরাও আন্দোলন। কেন? শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী ভিসি নিয়োগ করতে হবে, এই ধারণাটা তাদের মধ্যে ঢুকাইছেন কেন? ঢুকাই দিয়েছেন। ইউনিভার্সিটি সাহেব আজকে চট্টগ্রামে যে বলে আসছে এই শিক্ষার্থীরা এটাকে সব কিছু চেঞ্জ করবে, তো করুক এসে চেঞ্জ। জি, ধন্যবাদ। আমরা একটু সরাসরি চলে যাব কাকরাইলে, সেখান থেকে আমাদের সহকর্মী কাজল যোগ দিচ্ছেন। কি অবস্থা সেখানে? আন্দোলনকারীদের সাথে উপদেষ্টা মাহফুজ বোধহয় খানিকক্ষণ কথাও বলেছেন, কোনো ফল হয়েছে তাতে? মঞ্জুর, আমি যখন যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার এখানে আসি, তখন তার কিছুক্ষণ আগেই কিন্তু তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেখানে গণমাধ্যম জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসলে সেখানে কিন্তু মাহফুজ আলমের উপর বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। এরপরও তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন, গণমাধ্যমকে জানিয়েছেন যে এই বিষয়গুলো তারা কথা বলতে চান। এই কথায় কথায় যমুনা চল যমুনা যাই এমন কার্যসূচির বিষয়ে তারা মাহফুজ আলম হুঁশিয়ারি দিয়েছেন যে এমন কার্যসূচি বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। আর তিনি কিন্তু জানিয়েছেন যে এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা শিক্ষার্থীদের 3 দফা দাবি, আবাসনের জন্য হল সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত তাদের আবাসন ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের যেই বাৎসরিক যেই বাজেট হওয়ার কথা ছিল সেটি কাটাছেঁড়া ছাড়াই যে বাজেটটি তারা চান, সেসব বিষয়ে তারা আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন। মাহফুজ সেক্ষেত্রে বারবারই নিরুৎসাহিত করেছেন তিনি কিন্তু, যে যমুনার সামনে ভিড় করা, যমুনার সামনে আন্দোলনমুখী শিক্ষার্থীরা কি বলছেন বিক্ষোভকারীদের এখন? শিক্ষার্থীদের কি অবস্থা? তারা কি তাদের দাবির ব্যাপারে কোনো আশ্বাস পেয়েছেন? শিক্ষার্থীরা এখানটায় শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা এখন পর্যন্ত তারা অবস্থানে আছেন। এই শিক্ষার্থীদের অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর রয়েছে। সেক্ষেত্রে তারা এখনো শান্তিপূর্ণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থীরা খুব ধৈর্য সহকারে ওপাশে অবস্থান করছেন। তাদের ভেতর থেকেও এখনো কোনো বক্তব্য পরবর্তীতে মাহফুজ আলমের কথার প্রেক্ষিতে কোনো বক্তব্য তারা কিন্তু এখনো দেননি। তারা এখন পর্যন্ত নীরব অবস্থানেই রয়েছেন। সেক্ষেত্রে এখনো আমরা সঠিক তথ্য জানাতে পারবো তারা যদি পরবর্তী কোনো কার্যসূচি বা তাদের পদক্ষেপ কি হবে সেটি যদি ঘোষণা করে বা গণমাধ্যমকে জানায়। এই অবস্থা এখনো চলছে। তো এখন পর্যন্ত শিক্ষার্থীরা যমুনার সামনে অবস্থান করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যেটি এর আগে বলেছিলেন যে তারা দাবি আদায় এবং তাদের উপর যে দুপুরবেলা যে হামলার ঘটনা ঘটেছে, এতে 36 জন মতো শিক্ষক সহ আহত হয়েছেন এবং 2 জন এখনো ঢাকা মেডিকেলে ভর্তি। তারা বলছেন যে সেই হামলার ঘটনার যদি বিচার না হয় সেক্ষেত্রে তারা অবস্থান চালিয়ে যাবেন। এই ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ। তাজনুবা, আপনার কাছে আসতে চাই। যে আভাস খানিকক্ষণ আগে মাসুদ কামাল দিচ্ছিলেন যে হাসনাত আবদুল্লাহ যমুনার অভিমুখে গেলেন এবং তারপরে সেখানে সরকারের একরকম আচরণ আমরা দেখলাম, সে দাবিও খুব
দ্রুতই মেনে নেওয়া হলো, এবং সে কারণেই কি আজকে এই বাকিরা উৎসাহিত বোধ করছেন এখানে আন্দোলন করার জন্য, যমুনা ঘেরাও করার জন্য? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি আসলে পুরা ঘটনা মানে এই যে আপনাদের যে টাইটেলটা, যে রাজপথে অস্থিরতা বা নানান দাবি বিভিন্ন পক্ষের, এই পুরো ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে দেখি। কারণ 5ই আগস্টের পরে মানে 16 বছর একটা নিয়মে চলার পর 5ই আগস্টে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে অবস্থা, এটা আমার কাছে মনে হয় যে মানে খুব বেশি সারপ্রাইজিং না। এরকম যে সবাই এখন নিজেদের দাবি নিয়ে রাস্তায় নামছে, দাবি আদায় করছে এবং রাস্তা ব্লক, এগুলা কিন্তু আপনি যেটা বললেন শুরুর দিকে অনেক বেশি ছিল, এখন আবার। তো এটার সাথে যেটা যমুনার সামনে বা শাহবাগের ওই আন্দোলন এবং আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যুতে যে তার বিচারের দাবিতে যে আন্দোলন, এটার প্রত্যেকটারই কিন্তু নিজস্ব যৌক্তিকতা আছে, প্রত্যেকটার আলাদা আলাদা সিগনিফিক্যান্ট আছে। কিন্তু যমুনার যে সবার যে আন্দোলনটা ছিল আওয়ামী লীগের বিচারের বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে, এবং সেটা মনে হচ্ছে যে এটার থেকে অনেক ভিন্ন। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা ছিল শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বা যে কোনো একটা প্রতিষ্ঠানের হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা দাবি ছিল। আপনার রাজস্বতেও কিন্তু ওরা কর্মবিরতিতে আছেন। এটা কিন্তু প্রত্যেকটা নিজেদের গোষ্ঠীর ইয়াতে, কিন্তু যমুনার এটা কিন্তু পুরো জাতীয় একটা ব্যাপার ছিল। যদিও আন্দোলনটা দ্রুত সময়ের মধ্যে একটা আশ্বাসে বা একটা ভাবে এটা নিষ্পত্তি হয়েছে, কিন্তু এটার মানে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র, এটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রাধান্য এবং মানে যৌক্তিক একটা দাবি। কারণ আওয়ামী লীগ শুধু যে কোনো একটা বিশিষ্ট একজনের জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য, একটা দলের জন্য, একটা পক্ষের জন্য যে নিষিদ্ধের দাবি, এটা তা না। তারা কিন্তু একদম যদি আপনি সব কিছুকে আলাদা করেন, তারা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বড় হুমকি। কারণ সবচেয়ে যে বড় হুকুমদাতা হিসেবে যে তদন্ত প্রতিবেদন সেদিন আসলো, যে আমরা যদি ওই তদন্ত প্রতিবেদনে যাকে প্রধান হুকুমদাতা হিসেবে দেখেছে, সেও কিন্তু ভারতে আছে এবং নানানভাবে অনলাইন অফলাইনে কিন্তু তাদের হুমকি ধামকি এগুলা চলছে। সো কি ঘটনার প্রেক্ষিতে যমুনায় আন্দোলনটা হয়েছে বা পুরো বিভিন্ন গোষ্ঠীর মানুষ ওখানে একসাথে হয়েছে, সেটার সাথে অন্যান্য আন্দোলনকে আমি অনেক ফারাক দেখি। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে জনজীবনে দুর্ভোগ করা বা যে ধরনের বিশৃঙ্খলা, এটা আসলে কোনোভাবেই কাম্য না। কিন্তু আমার যতটুকু মনে আছে যে যমুনায় যখন বিভিন্ন হাইওয়ে ব্লক করছিল, তখন কিন্তু নেতৃবৃন্দ নিজেরাই স্বপ্রণোদিত হয়ে বারবার বলেছে যে আপনারা হাইওয়ে ব্লক করবেন না, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কারণ ওই প্রশ্নটাতে কিন্তু ওই ব্যাপারটাতে সবাই একমত ছিল এবং পাশাপাশি সবাইকে সম্পৃক্ত করতে চেয়েছিল। আর এই যে জগন্নাথের, এটা আমি আপনাদের লাইভ যেটা হলো সেটার আগে আমি ভিডিওটা দেখছিলাম এখানে যখন অপেক্ষা করছিলাম, যে মাহফুজ আলম কিন্তু বললেন যে তাদের সাথে ছাত্র প্রতিনিধিদের সাথে বসতে চেয়েছিলেন, কিন্তু তারা কিন্তু বসেননি। শিক্ষক উপদেষ্টার সাথেও তারা বসতে চেয়েছিলেন, কিন্তু বসেননি। এখন এবং এটাও বলছিলেন যে যারা আন্দোলন করছে তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তাদেরই সাথে সহযোদ্ধা ছিলেন। এখন শিক্ষার্থীদের বা ছাত্রদের কাছ থেকে এই জিনিসটা না মানে সামগ্রিকভাবে আসলে আশা করা যায়। সরকারের পক্ষ থেকেও যেরকম মাসুদ ভাই বলছিলেন যে সরকারের একটা অবশ্যই দায় আছে, অবশ্যই নিশ্চিতভাবে সরকার এটা হ্যান্ডেল করতে এটা ব্যর্থ হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু এই ছাত্রদেরও একটা এই বা যারা আন্দোলন করছেন তাদেরও কিন্তু এক ধরনের দায় আছে যে যাতে বিশৃঙ্খলাটা সৃষ্টি না হয় এবং অরাজকতা সৃষ্টি হয়। এবং আরেকটা জিনিস আমি একটু করে বলি যে এই ধরনের আন্দোলনগুলোকে কিন্তু ভর করে আমরা দেখেছি যে একটা গোষ্ঠী এখানে অনুপ্রবেশ করে এবং নানানভাবে, যেহেতু খুব রিসেন্টলি দলটা নিষিদ্ধ হয়েছে, তো এক ধরনের একটা মানে আন্দোলনটাকে আরো বেগবান করে, আরো বিশৃঙ্খলা আরো বেগবান করার একটা চেষ্টা কিন্তু থাকে, এবং এটা কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু দেখেছি। ধন্যবাদ। জনাব প্রিন্স, আপনার কাছে আসতে চাই। এই যে নানান রকম দাবির জন্য এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই সবাই রাস্তায় নেমেছেন,
এর কি কারণ এটাই যে এরা মনে করছেন যে নির্বাচিত সরকার আসলে তাদের এই দাবি পূরণ করা সম্ভব হবে না, এরকম কি ব্যাপারটা? ধন্যবাদ আপনাকে, আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথার যদি একেবারেই আমি সরাসরি বুঝটা আমার দিক থেকে বলি, প্রথম দিকে এই কথাটা কিছুটা বিবেচনার দাবি রাখে। মানে প্রথম দিকে বলছি এই সরকার ক্ষমতায় নেওয়ার পর যেভাবে দাবিগুলো এসেছিল, এবং তখন একটা হিসাব টিসাব ওনারই তো দিলেন 100 কতটা নাকি এইসব দাবি টাবি করেছিল, ওই সময়টা ছিল। কিন্তু এখন আমার কাছে সেটা প্রধান মনে হয় না, কারণ এখন যেগুলো ঘটছে এগুলো ঘটনার পরম্পরায় যা হওয়ার তাই হচ্ছে। এই হচ্ছে এই ব্যাপারে কংক্রিট আমার বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, সময় থাকলে পরে ব্যাখ্যা করব, সরকার যদি না চায় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। না চায় মানে ইচ্ছা করে সে অনেক কিছু ঘটাচ্ছে আমি তা মিন করছি না, মানে তার অক্ষমতাই এই ধরনের ঘটনার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এই থার্ড কথা আমি বলেই আপনার ওই জায়গাটা একটু এক কথা বলতে পারি। আপনি যেটা টেলিভিশনের কথা দিয়ে বললেন, একমাত্র কি 6 কোটির উর্বিতে মুস্তাফিজ, ওইটা ক্রিকেট খেলা সম্ভবত, এইটা ছাড়া যে খবরগুলো বললেন, কোনটা দেশের জন্য ভালো খবর? বরঞ্চ এর সাথে যদি ছোট্ট ছোট্ট খবর যুক্ত আপনারা করতেন আমি খুশি হতাম। হয়তো টিভিতে ছিল, বলতে পারেন নাই। বগুড়ায় জাতীয় সঙ্গীত উদীচী যখন গাইতে গেছে সবাইকে নিয়ে, সেটাকে বাধা দেওয়া হয়েছে, উদীচী অফিস ভাঙতে যাওয়া হয়েছে। হয়তো এটা কোনো ঘটনা না আমাদের জনগণের কাছে, এটা বোধহয় জাতীয় দাবিও না। জাতীয় সঙ্গীত যা খুশি হোক, বাধা দিলেও কিছু আসে যায় না, এটা বোধহয় এটা না। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি চট্টগ্রামে বক্তৃতা করেছেন, তিনি অনেক কথা বলেছেন, কিন্তু কেন হেডলাইনে হলো না আমি জানি না। উনি তো চট্টগ্রাম বন্দর, এটা এখন না, ওনার বহুদিনের পুরনো শখ। আমরা দীর্ঘদিন ধরে জাতীয় সম্পদ রক্ষার জন্যে যে চট্টগ্রাম বন্দর রক্ষা করে এগিয়েছিলাম, এবং যেটা আমাদের টাকা ওইখানে উন্নয়ন হয়েছে, যেটা লাভজনক প্রতিষ্ঠান, সেটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সকল কার্যক্রম নিয়ে অ্যাগ্রেসিভলি আজকে বলেছেন। উনি বলেছেন এইখানে আমাদের সক্ষমতা বাড়াইতে হবে আর ওইটা বিরাট প্রতিষ্ঠানের কাছে দিতে হবে। তাহলে সামগ্রিকভাবে খবরটাই তো, কোনোটা তো ভালো খবর দেখি না এই 9 মাসে এখন। বরঞ্চ এই খবরের মধ্যে ডিফ্যাক্টো যেটা হয়ে আছে সেটা হচ্ছে বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশটাকে একটা বড় সংকটের মধ্যে নিয়ে যাওয়া। সুতরাং আজকে দেশটা কিন্তু এইরকম একটা পর্বে প্রবেশ করে অলরেডি গেছে বলে আমরা মনে করি। তো সেই জায়গাতে আপনি ন্যূনতম এই সরকারের কাছে কিন্তু প্রত্যাশা আমরাও তো করছি না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো দলীয় সরকার না, এক ইউনিটের সরকার না, কিন্তু এমন এমন কাজ তারা করছেন। ঘটনার পরম্পরার শুরুতে যেটা বললাম, যে যত কথাই বলুক না কেন, আপনি এই যে পতিত দল সম্পর্কে যা ডিসিশন নেবেন, এই আলোচনা তো যদি আমি ভুল না করি সেপ্টেম্বরেই তো হয়েছিল। আলোচনা তো অনেকে করতে পারতেন। এখন তো এইটা, এখন এই যে বলছেন নাটকের কথা, আমি নাটক শব্দটা নাই উচ্চারণ করলাম, এটা তো এই ঘটনা আপনি তো দেখিয়ে দিলেন রে ভাই। তো যে যত যুক্তি দিক না কেন, তো এখন তো মনে হচ্ছে আমাদেরকেই তো বলছে, আমরাই তো প্রেসারে আছি যে প্রিন্স ভাই এই যে এখন যে ঈদের আগে শ্রমিকরা যে মজুরি দেওয়ার কথা ছিল এটা দেয় না, রিক্সা ভাঙচুর হচ্ছে, দেশটাকে বিদেশি যারা তুলে দিচ্ছে, চলেন জমিন অভিযোগে মিছিল আসি, এটাই তো এখন মানুষের মুখে মুখে কথা। এই প্রসঙ্গগুলো আপনি এর মধ্যে এনেছেন, রিক্সার ঘটনা, তারপরে IMF এর পরামর্শে এনবিআর বিলুপ্ত করা, ডলারের দাম বাজারের হাতে ছেড়ে দেয়, এগুলো নিয়ে আপনার কাছে ফিরবো। দর্শক একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চেয়ার মুক্তবাগ। আমরা ছিলাম জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। অর্থনীতি প্রসঙ্গগুলোতে আসতে চাচ্ছিলাম, সেখানে IMF এর নির্দেশে বা মানে তাদের পরামর্শে এখানে এনবিআরকে বিলুপ্ত করা হলো এবং ডলারকে তার যে মূল্যবান সেটা বাজারের হাতে ছেড়ে দেওয়া হলো। এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখেন? না, আমি প্রথমত এনবিআর এর বিলুপ্তি নিয়ে এই কথাটাই বলতে চাই যে কি কারণে কিভাবে করেছে, এটা তো একটু স্বচ্ছতার সাথে করা দরকার ছিল। কারণ আমি নিজে ইকোনমিস্ট না, এটা ভালো বুঝবো না, কিন্তু ইতিমধ্যে ইকোনমিস্টদের সাথে যে কথাবার্তা হলো তাতে দেখলাম পক্ষে বিপক্ষে দুই পক্ষেই মত আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আরও স্বচ্ছতার কথা ছিল, রাতের বেলায় কেন করতে হবে? আরেকটা হচ্ছে একটা ইন্টারিম সরকার, তার এই ধরনের কাজ হাত দেওয়ার দরকারটা কি? সে একটা প্রপোজাল দিতে পারতো, তারপরে কাজটা করলেই এটাই যথাযথ হলো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা হচ্ছে একটা প্রধান বিষয়। কারণ এখানে যুক্তিটা বলে, আচ্ছা ওই আলোচনায় গেলাম না যে রাজস্ব আদায়
হয়তো ভালো হবে দুইটা ভাগ করলেই, কিন্তু তার কর্মচারী সহ সবাই দেখবেন যে বিক্ষোভের মধ্যে নেমে গেছে। সুতরাং এই ধরনের কাজ একটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য মোটেই যথাযথভাবে করা ঠিক বলে আমি মনে করি না। কিন্তু যদি এই কাজ প্রয়োজন হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা করা যেত। তো সবচেয়ে গুরুতর ঘটনা যেটা, সেটা মনে রাখেন, কিছুদিন আগে আমাদের অর্থ উপদেষ্টা কি বললেন, উনি ঘুরে ফিরে এসে বললেন যে না, তাদের যে কঠিন শর্ত এটা আমরা মানব না, আমরা আমাদের বাস্তবতা অনুযায়ী আমরা বাজেট তৈরি করে সেটা করব। তো এটা তো আমাদেরকে যদি বলেন, আমরা তো এটাকে পজিটিভই বিবেচনা করতে চেয়েছিলাম যে ঠিক আছে আমাদের রাজস্ব হয় অন্য জায়গা থেকে টাকা আহরণ করে সেই জায়গায় যাই, তাই না হলে বিশ্বব্যাংকের চাপ আপনি সহ্য তো যদি একবার করা শুরু করেন ওটা তো আপনি বাদ দিতে পারবেন না। আপনি গ্যাসের দাম বাড়িয়ে দিলেন, আপনি বিদ্যুতের দামটা এখনও ঠেকিয়ে রেখেছেন। এই যে গরম যত হবে, আপনি যদি টাকা না থাকে এখন বিপদে পড়বেন, আবার তাদের কাছে এই জায়গায় চলতে হবে। তা কিছুদিন আগে যে গল্পটা বললেন যে টাকা আর্থিক উন্নয়নের কথা, এখন আসলে সেই টাকার জন্যই আপনি নিয়ে আসলেন বিশ্বব্যাংকের IMF-এর কথা শুনে আপনি কাজটা করলেন। ডলারের দাম এইটা নিয়ে কি ঘটবে বাংলাদেশে, আমি সাধারণভাবে এটা বললাম যে ইকোনমিস্ট না বলে বলছি না, কিন্তু আপনি পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে, সেইখানকার লেফট প্রগতিশীল গভর্নমেন্ট, তার জনজীবনের সংকট দূর করা, মানুষের যে সংখ্যার মানুষ তার সাথে কিন্তু পুরোটা মেলাবেন না। কিন্তু ডলারে এই দেশগুলো আপনি কোন সংকটে চলে গেছে দেখেন। যদি বাংলাদেশে এখন যদি ওই ধরনের একটা ডলারের দামের একটা বিরাট উল্লম্ফন ঘটে ছেড়ে দেওয়ার কারণে, কারণ কিছু উল্লম্ফন নানা কারণেই ঘটে, নানা সুবিধাভোগী গোষ্ঠী তার সুবিধা পাওয়ার জন্য ঘটে, তাহলে আপনি কোথায় যাবেন? তা সেটা কি হলো? খালি আমি বলছি ঘটনার এখানে 2-3টা ভাবে বিবেচনা করে, একটা হচ্ছে যে একটা ঘটনার পরম্পরায় কি ঘটবে, আরেকটা হচ্ছে আপনি যে এই শর্ত মেনে নেওয়ার ধারায় আসলেন আপনি তো ব্যাক করতে পারবেন না। তার মানে একটা মিনিমাম আপনি দলীয় সরকারের যখন বলছেন যে দলীয় সরকার তার টিকে থাকার জন্য বিদেশি শক্তি এই ধরনের উপরে নির্ভর করা ছাড়া তার পথ থাকে না, আপনিও তো একই পথে গেলেন, তাহলে আপনি তো নিজেই বাইরের কোনো কথা বলতে পারছেন না। সুতরাং এইটা আমাদের দেশের জন্য ভালো খবর না। এই ক্ষেত্রে ছোটো আর 2-3টা কথা বলি। একটা হচ্ছে যে আমাদের বিদেশি রেমিটেন্স সেই জায়গাটা এখনও অনেক কিছু আমাদের রক্ষা করে চলেছে, কিন্তু শিল্প, ওই যে মাসুদ কামাল ভাই বিদেশি বিনিয়োগের কথা বলেন, কারেক্টলি বলছেন, এটা মেলা আশা করে তো লাভও নাই। আপনি আওয়াজ দিতে পারেন কিন্তু কোনো নির্বাচিত সরকার ছাড়া যে সরকারই আসুক স্থিতিশীল হবে না। দেশের লোকই বিনিয়োগ করছেন, আপনি বিদেশে কি করে আসবে? এই মানুষকে এই সমস্ত বোঝাইতে যায় লাভ নেই। আপনি এই যে জিনিসপত্রের দামের যে স্বস্তি গতবারের উৎপাদন নানাভাবে ছিল, এইটা হয়েছে, কিন্তু কৃষক দাম পায়নি। এটা যদি কোনোভাবে পড়ে যায় তখন আপনি কোন ধরনের সংকটে পড়বেন বলেন? আপনি গার্মেন্টস আমাদের আয়ের অন্যতম জায়গা, যেটা অর্থনীতিকে যারা বাঁচিয়ে রেখেছে, ক্ষুদ্র শিল্প বাঁচিয়ে রেখেছে। আপনি বিশ্বব্যাংকের তথ্যপত্র দেখেন এবং বাস্তবতা তাই, 30 লক্ষ তারা বলছে যে দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে, আমাদের হিসাবে কিন্তু আরও বেশি। মধ্যবিত্তের জীবন সংকটাপন্ন। সুতরাং আপনি তো অর্থনীতির এই গতিমুখগুলো তো ভালো নাই। সুতরাং এই ভালো নায়ের মধ্যে আপনি এখনও অন্য জায়গাগুলোর পরিস্থিতি দেখেন, ব্যাংক কোনটা বিলোপ করে আগাবেন এই ধরনের কথাবার্তা বলছেন। তো একদিকে হচ্ছে রাজনৈতিক সংকট, আর যদি অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হয়ে যায় আপনি কীভাবে সামলাবেন বলেন তো? তার মানে দাঁড়াবেটা কি? আমরা দাঁড়াবেটা কি এই কথাটা বারবার একটু, যে কারণে অন্য একটা ধরেন একটা যে কোনো সরকার নির্বাচিত হোক আর স্বৈরাচারী সরকার হোক তার সাথে একভাবে ডিল করতে পারতাম, কিন্তু এইটাকে আমরা বলছি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, তার কাছে যে প্রত্যাশাটা মিনিমাম, তার যতটুকু দায়িত্ব পালন করে চলে যাওয়ার কথা সেটা না করে যত বাড়তি দায়িত্ব পালন করার জন্য কালক্ষেপণ করতেছে, নতুন সংকট তৈরি করতেছে, তাতে করে কিন্তু হয়তো সরকারের কারো করার সম্পর্কে আমরা কথা বলতে পারি, কিন্তু শেষ বেলায় মূল অভিযুক্ত কোনটা হয়ে যাচ্ছে জানেন? যেটা আমাদের মোটেই কাঙ্ক্ষিত না। মানুষ চলে আসবে যে তাহলে 24-এর গণঅভ্যুত্থানে আমাদের কি কথা আসলো, সেইটা তো ভয়াবহ ঘটনা। কারণ এত বড় একটা স্বৈরাচার, পতিত স্বৈরাচার, তার মানে কি বলে অবসানটা খুব জরুরি ছিল, যার জন্য বুকে রক্ত দিয়ে তরুণ সমাজ যেভাবে এবার লড়াইটা করলো, তো সেইটার জায়গা থেকে আপনি যদি মানুষকে একটা হতাশার মধ্যে নিয়ে আসেন তাহলে এইটার ফলাফল আরও একটা ভবিষ্যতের জন্য খারাপ হবে। আর এই অনির্বাচিত সরকার যত কালক্ষেপণ করবে, আমি বিশেষ করে চট্টগ্রামের কথাটা আমি রিপিট করছি, করিডোর নিয়ে আলোচনাটা এটা খালি আমি পয়েন্ট আউট করলাম, এইটার মধ্য দিয়ে আপনি আমাদের আঞ্চলিক, উপ-আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক এই যে ডামাডোলের মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে, যদি আমরা যাই রুখে দাঁড়াতে না পারি, আপনি দেখবেন আমরা একটা ভয়াবহ বিপদকে একেবারেই সরাসরি ইনভাইট করলাম, এবং এইটা আপনি দ্রুত এটার কোনো সংকট সমাধান করতে পারবেন না। এই জন্য আমরা এখনও বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি এত বড় কাজে হাত দিতে যায়েন না, কারণ আপনি যে 10 মাসে প্রায় 9 মাসে প্রমাণ করছেন এটা আপনার পক্ষে সম্ভব না। সুতরাং দ্রুততম সময়ে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার
সেইটা করার জন্য এত সময় লাগার কথা না। গতকাল কি বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের প্রাথমিক বৈঠক ছিল, শেষ হয়নি, আমি খালি 30 সেকেন্ডে বলে শেষ করি। নির্বাচন কমিশনার দায়িত্বপ্রাপ্তকে বললাম, আপনারা কোশ্চেনিয়ারগুলো যেটা করেছেন এই কোশ্চেনিয়ারের বাইরে আপনার পুরো বৈধ ঐক্যমত্য সৃষ্টির যে কাজগুলো ছিল সেটা না করে এটা আপনি ঠিক করেন নাই। কারণ একটা ভালো নির্বাচনের জন্য, জনমত গড়ে তোলার জন্য ওই কাজগুলো একটা ভালো কাজ করতো। অনেক ভালো পয়েন্ট আছে, আর একটা খারাপ পয়েন্টের কথা খালি বলেছি, যে ওনাকে বলেছি যে আপনার সাথে গত 2 যুগ ধরে কাজ করি, আপনি টাকার খেলা বন্ধ করতে হবে। আপনার বইতে আপনি নিজেই পড়ে দেখেন, আপনি গতবারের থেকে টাকা বাড়াইছেন নির্বাচন খরচের, তা করলেনটা কি? জি, তাহলে তার মানে আপনারা যাচ্ছি কোথায়? একটা ভালো নির্বাচনের ধারায় যাওয়ারও কোনো আলামত তো আমি সংস্কারের জায়গায়ও দেখতে পাচ্ছি না। সুতরাং এরকম একটা সংকটপূর্ণ অবস্থার মধ্যে আমরা আছি। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, সাম্প্রতিক সময়ে জাতীয় সঙ্গীত নিয়ে যে সমস্যা পড়ছেন, অনেকে জাতীয় সঙ্গীত গাইতে গেলে বাধা দেওয়া হচ্ছে এবং একই সাথে গোলাম আজমের নাম আবার ফিরে আনা হচ্ছে স্লোগানে, এবং সব মিলিয়ে জামাত ইসলামী মাহফুজ আলমের যে স্ট্যাটাস সেটাকে নিয়েও বেশ একটা প্রতিবাদী অবস্থানে তাদের অনেকে যাবার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধ প্রসঙ্গ নিয়েও তারা আবারও সেই পুরনো প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসছেন এবং ক্ষমা চাওয়ার ব্যাপারটা এখন পর্যন্ত তাদের দিক থেকে ঘটেনি। এই বিতর্কগুলো এই মুহূর্তে উঠে আসলে লাভটা কার হচ্ছে? লাভটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের। একদম সিম্পল, পুরো জিনিসটাই একদম পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। আমি বলি আপনাকে, শাহবাগে যে ঘটনাটা হয়েছে, শাহবাগের ঘটনার দৃশ্য তো অনেকে মনে করছে যে বোধহয় এনসিপির সঙ্গে জামাতের একটা বিরোধ তৈরি হয়েছে। এনসিপিকে বোধহয় বলা হচ্ছে, অনেকে ধারণা করেছিল, বলাবলি করছিল এনসিপি কি জামাতের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এনসিপি যে জামাতের পেটের মধ্যে ঢুকে নেয় এটা প্রমাণ করার জন্য তাদের এটা বলা দরকার ছিল। এ ধরনের একটা কথা বলা হচ্ছে, কারণ এনসিপির পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়েছে যে এই ধরনের জিনিসকে তারা সাপোর্ট করে না। এটা কিন্তু একটা বিষয়। কিন্তু আপনি কথা ভাবেন তো, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় অথবা সাইদির বাংলায় ঠাঁই, এগুলি বলার কারণটা কি? দেখি এমনি এমনি বলছে কেউ, কোনো কারণ ছাড়াই বলছে। ডক্টর ইউনূস কমপক্ষে 3 বার, আমি 3 বার শুনেছি, আমি নিজে পড়েছি, আমি এই 3টা বিদেশি সংবাদ মাধ্যমকে উনি বলেছেন যে ওনার সরকারের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই বলেছেন। তারপরে উনি কিন্তু নিষিদ্ধ করলেন। যদি তাকে জিজ্ঞাসা করে কেন করলেন, উনি কি বলবেন? উনি বলবেন যে আমি চাপে পড়ে নিষিদ্ধ করি। এই দেখেন এখানে চাপ দেওয়া হচ্ছে, এবং ওই যেখান থেকে চাপ দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মৌলবাদীরা কিন্তু উঠে আসছে। তারা কিন্তু সেই ইসলামী ফোবিয়া ওই ধরনের আলোচনা কিন্তু বলতেছে, জঙ্গিরা কিন্তু উঠে আসছে। এখন আমি কি করব? এবং শেষ পর্যন্ত উনি আস্তেই করে বলবেন, এখন যদি ইলেকশন দেয় ওরাই পাওয়ারফুল, ওই জঙ্গিরা আবার ক্ষমতায় আসবে। ইউরোপিয়ানরা বলবে তাহলে থাক, কদিন পরে ইলেকশন দেন, আলোচনা শেষ। বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবে, বগুড়ায় ঘটছে না, আরও অনেক জায়গায় ঘুরবে। এটা হলো গিয়া এদেশে যে মৌলবাদীরা শক্তিশালী হয়ে ফিরে আসতেছে, এই জিনিসটা ইউরোপিয়ানদের কাছে বলার একটা মানে প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা যখন প্রতিষ্ঠিত করা যাবে তখন ওনার আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে খায়েশ, সেই খায়েশটা আরও জোরালো ভিত্তি পাবে। সহজ হিসাব ভাই, এছাড়া আর কোনো হিসাব নাই। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রিকশার ব্যাপারে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, রিকশা ভেঙে ফেলা হচ্ছে, এই ঘটনাগুলো প্রচুর আলোচনা এসেছে। ক্ষতিপূরণ দেওয়ার ঘটনাও 2-1 ক্ষেত্রে ঘটছে। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কি আর কোনোভাবে করা যেত? আমি একটা প্রথম কথা বলি আপনাকে, দেখেন ঢাকা শহরে আপনিও চলাচল করেন, আমিও চলাচল করি। ঢাকা শহরে কোনো রিকশায় কি ব্যাটারি চালিত কি ব্যাটারি চালিত না, কোনো রিকশার কোনো রেজিস্ট্রেশন আছে নেই। পৃথিবীর আপনার দ্বিতীয় একটা শহর দেখান, পৃথিবী বাংলাদেশ বাইরে, যে শহরে কোনো একটা যানবাহন চলে, একটা যান চলে কিন্তু যার কোনো রেজিস্ট্রেশন নাই, দেখেন তো আপনি। ভারতের অনেক জেলা শহরে কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সা চলে, অনেক জেলা শহরে প্রত্যেকটা রেজিস্ট্রেশন আছে। কেবল তাই না, সেই গাড়ি চালানোর জন্য যে চালক, তারও একটা ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ট্রেনিং ছাড়া, ট্রেন লোক ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া, সার্টিফিকেট ছাড়া সে এটা চালাতে পারবে না। তো এই এজাজ সাহেব যে নাকি কোনো একজনের আত্মীয়র কোটায় যে ওখানে মেয়র হয়েছেন, আচ্ছা উনি যে মেয়র হয়েছেন ওনার কি এই ধরনের প্রশাসনিক কোনো ধরনের দক্ষতা আছে প্রমাণিত? এর আগে কখনো করছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেবের মনে হয়েছে যে সেই হলো সবচেয়ে যোগ্য লোক। ওনার মনে হওয়ার ভিত্তিটা কি?
ওনার কি অনেক অভিজ্ঞতা, যিনি মনে করতে পারেন এই লোকটা সবচেয়ে যোগ্য, তাকে নিয়ে ওখানে বসাই দিয়েছেন। সে এক একটা মোহাম্মদ বিন তুগলকের মতো সিদ্ধান্ত দিচ্ছে, এটা ভাঙ্গে ওটা ভাঙ্গে সেটা ভাঙ্গে। আরে ভাই, তুমি যে এই ইঞ্জিন চালিত রিক্সাটাকে বন্ধ করতে আসছো, তোমার এখানে যত রিক্সা চলে ইঞ্জিন চালিত অথবা ইঞ্জিন চালিত নয়, ব্যাটারি চালিত অথবা চালিত নয়, তোমার এগুলো রেজিস্ট্রেশন আছে? তোমার দায়িত্ব তো রেজিস্ট্রেশন করানো, ওটা করাও না কেন? ওটা করলে তো সরকারের কিছু ইনকাম হয়। যখন আপনি রেজিস্ট্রেশনের মতো সবগুলিকে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি তো ওইটাই করতেছেন না। আপনি হুট করে যে একদিন হঠাৎ করে মনে হলো যাই কিছু কিছু নিয়ে আসি, আইনা নিয়ে একটা খপ করে ধরলেন, ধরে নিয়ে একটা ব্যাগা চলে গেলে ভেঙে একটা ভিডিও টিডিও করে দেখা দিলেন যে বিরাট বিরাট বীর আপনি কাজ করছেন, এমন বীরত্বের সঙ্গে কাজ করছেন যে কিছুক্ষণ পরে আবার ওটার ক্ষতিপূরণ দিচ্ছেন। তো হলোটা কি? হলোটা কি? অযোগ্য লোককে যখন আপনি এক জায়গায় বসাবেন, তখন তারা এগুলি করবে। এবং অযোগ্য লোকে যারা বসায় তারা হলো আরও অযোগ্য। এদের হাতে, এই সমস্ত অযোগ্য লোকের হাতে দেশ পড়ে গেছে। আমাদের দুর্ভাগ্য, এগুলো আমাদের সহ্য করতে হচ্ছে। জি, ধন্যবাদ। তাজমা জাবিন, আপনার কাছে ফিরে আসি। বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ নিয়ে আমরা খানিকক্ষণ আলাপ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উত্তাল অবস্থা, একজন ছাত্রকে হত্যা ঘটনাকে কেন্দ্র করে। সব মিলিয়ে তিনি ছাত্র দলের কর্মী, উপাচার্যের উপর দায় চাপানো, সে ব্যাপারে আবার সার্জিস আলম এক ধরনের অবস্থা নিয়েছেন। এনসিপির এখানে আসলে জড়িত থাকা বা কথা বলার সুযোগ কতটুকু? সার্জিস আসলে এখানে কেন কথা বলছেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে দুই একটা ইস্যু একটু কথা বলি, যদিও আমি সবচেয়ে কম অভিজ্ঞ, তারপরও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে যে নাটকের কথা সহ আলোচকরা বলছেন, সেটা আসলে নাটক, সিনেমা যেটাই হোক, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটার পরেই হচ্ছে এই আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা একদম মেইন স্ট্রিমে এসেছে বা আলোচনায় এসেছে, সেটা যে নাটকের স্ক্রিপ্টেই হোক বা যে আন্দোলনেই হোক। কারণ এর আগে থেকে আমরা সব সময় এই আওয়ামী লীগের প্রশ্নে বারবার প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের থেকে, দলের থেকে স্পষ্ট বার্তা চাচ্ছিলাম। এবং এই আন্দোলনটার পরেই আমরা জানতে পারি যে একটা বড় রাজনৈতিক দল 10ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন, যেটা এর আগে আমরা ওনাদের কোনো মানে কারো মুখে শুনি নাই। তো এটার পরে এবং 20শে নভেম্বর গত বছর যখন আইসিটি থেকে দল হিসেবে বিচারের ধারাটা বাদ দেওয়া হয়, এটা নিয়েই তখন আসলে এই স্টাবলিশ বড় রাজনৈতিক দলগুলো এই আন্দোলনটা তাদের থেকেই আসা উচিত ছিল। কিন্তু এটা এক ধরনের উপদেষ্টা পরিষদে এটা ডিসমিস হয়ে যায় বা এটা ধামাচাপা পড়ে যায়। এরপর একটা আইসিটি ট্রাইব্যুনাল একটা মানে ফর্মাল চার্জ এখনও হয় নাই, কিছুদিন আগে মাত্র তদন্ত প্রতিবেদন দিল। আমরা ছাত্র জনতা যখন বারবার এই আওয়ামী লীগের প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে এবং যে ধরনের জুলাই যোদ্ধারা আহত, শহীদরা বারবার এই বিচার কথা বললেই এটাকে নির্বাচন পেছানোর একটা দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে স্টাবলিশ করাটা খুবই দুঃখজনক। সো এটা আমার কাছে মনে হয় যে এইটা নাটক হোক আর সিনেমা হোক, এটার পরে এই ব্যাপারটাতে একটা সুনির্দিষ্ট অ্যাটলিস্ট এটা শুরু হয়েছে যে এখন একটা বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের রাজনৈতিক মানে একটা আইনি একটা কাঠামো দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে এটা মানে এটা আমিও স্বীকার করি যে এই সরকারের অনেকগুলা লিমিটেশন আছে। অনেক একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন ধরনের মানুষদেরকে নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। সরকারের ভিতরেই অনেক ধরনের ভাগ আছে বা মতের দ্বিমত আছে, কিন্তু অর্থনীতি এবং রাজনীতি দুটাতেই অস্থিরতা আমার কাছে মনে হয় না। আমি একটু দ্বিমত করতে চাই, কারণ অর্থনীতি আমাদের এই গত 9 মাসে কিন্তু আইএমএফের কোনো ধরনের ঋণ ছাড়াই কিন্তু চলেছে। লাস্ট কিস্তি কিন্তু জুনে এসেছে। এবং আইএমএফের এই প্রসঙ্গটাতে একটু বলি, আমিও অর্থনীতিবিদ না, কিন্তু অনেকজন যে শর্তটা ছিল যে ডলারের বিপরীতে যে টাকার 119-এর মধ্যে যে এটা উঠানামাটা আইএমএফ চেয়েছিল 10% করার জন্য। তো এই মুদ্রা বিনিময় হারটা আইএমএফও ছাড় দিয়েছে এবং বাংলাদেশও কিছু ছাড় দিয়ে এটা 4 to 5%-এ ঠিক হয়েছে। এবং অনেক বিশেষজ্ঞ, অর্থনীতি বিশেষজ্ঞ বলছে যে এখন বাংলাদেশ যে পরিস্থিতি আছে, যেভাবে রপ্তানি এবং রিজার্ভ প্রবাহ খুবই ঊর্ধ্বমুখী, এই অবস্থায় বিনিময় হার
মুদ্রাহারটা মানে একটু ছাড় দেওয়াটা সবচেয়ে ভালো সময়, এবং আন্তর্জাতিক বাজারেও গ্যাস, তেল, কয়লা এগুলোর উপর প্রায় 12% ছাড়ের পূর্বাভাস আছে। সো এবং পাশাপাশি আমাদের যে দুর্নীতির এবং টাকা পাচারের যে মহা উৎসব গত 16 বছরে ছিল, সেটা গত 8-9 মাসে অনেক কম। আমার কাছে আমি একমত যে একটা এই রাজনৈতিক এই পট পরিবর্তনের এই অন্তর্বর্তী সরকার অনেক কিছু করতে ব্যর্থ হচ্ছেন, কিন্তু অ্যাটলিস্ট কিছু জিনিস কিন্তু আমাদের সবাইকেও, রাজনৈতিক দলগুলোকেও কিন্তু অন্তর্বর্তী সরকারকে সাহায্য করা উচিত। এই যে নির্বাচনের জন্য যে সংস্কার, মিনিমাম যে সংস্কার, যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখন কিন্তু সংস্কার প্রস্তাবগুলো খুবই প্রিসাইজ, যে আপনারা কি কি মতে একমত হলে রাজনৈতিক দলগুলো, যেমন আজকেও আমি দেখছিলাম যে বদিউল আলম মজুমদার বলছেন যে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে। সো কি কি ব্যাপারে একমত হলে একটা স্বচ্ছ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে এবং সেটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এটা হবে। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দলের কিন্তু এখানে দ্বিমত আছে এবং তারা ভিন্ন মত। এই যে কিছুদিন আগে যে নাগরিক ঐক্যজোট যে প্রস্তাব দিল, ওখানেও কিন্তু উঠে এসেছে, বিভিন্ন জনের বক্তব্য দেখছিলাম যে একমত হচ্ছে না। তাহলে এটাও কিন্তু এক ধরনের অসহযোগিতা। এবং একটা দ্বিমত যে আমার ছোট বুদ্ধিতে বা আমার ইয়াতে মনে হয় না যে প্রধান উপদেষ্টার কোনো ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে এই বয়সে। এই নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র দেখাটাকে আমার কাছে খুবই মানে ঠুনকো একটা যুক্তি মনে হয়। নির্বাচন আমার ডিসেম্বরে এই সংস্কার প্রস্তাবগুলোতে একমত হলে এবং এক পেজে আসলে, ইনফ্যাক্ট ডিসেম্বরের আগেই কিন্তু নির্বাচন সম্ভব, সেটা জুন পর্যন্ত যাওয়া লাগবে না। তো আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, যে যদিও অযোগ্য লোকের হাতে দেশ যাক আর যোগ্য লোকের হাতে দেশ যাক, এই পরিস্থিতি আমরা সব বাংলাদেশের মানুষ মিলেই কিন্তু আমরা এই পরিস্থিতিটাতে এসেছি। তো এখন আমাদের দায়িত্ব এটা সামনে এগিয়ে নেওয়া। আমি আরেকটু বলি ঢাকা ইউনিভার্সিটির প্রসঙ্গটাতে যাওয়ার আগে, যে এই আওয়ামী লীগের মানে বিচার প্রশ্নে আমাদের যে ধরনের ঢিমে তাল বা আমাদের যে মুখে মুখে কথা ছিল এবং এটার উপর জোর না দেওয়া ছিল, সেই 5ই আগস্টের একটু এদিক সেদিক হলে বা আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এখানে এই টেবিলেই কয়জন মানে জীবন মরণের সন্ধিক্ষণে পড়বে, এটা একটা বড় প্রশ্ন। কারণ যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে এবং যে সকল পরিবার তাদের শহীদ আছে, আহতরা আছে, এটা কিন্তু আমরা বারবার বলছি যে এটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এদের বিনিময়েই কিন্তু আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই সংস্কার, নির্বাচন এসব নিয়ে টেবিলে বসে রাজনীতি করছি। সো এইটাকে মেইন প্রায়োরিটি দেওয়া উচিত। আরেকটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যেটা সার্জিস যে কথাটা বলেছে, ওরা সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং অনেকেই ওখানে ছাত্র রাজনীতি অনেক আগে থেকে যুক্ত। তো তাদের একটা অবজারভেশন, দীর্ঘদিনের অবজারভেশন, এবং আমি অনেক সাধারণ শিক্ষার্থীর আজকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে ওখানে অনেকগুলো ভাসমান দোকান আছে এবং ওখানে ওগুলো কেন্দ্রিক চাঁদাবাজ এবং একটা সিন্ডিকেট আছে মাদক সেবার কখনো, এবং এটার সবসময় ক্ষমতার কাছাকাছি যারা থাকে সাধারণত তাদের একটা সিন্ডিকেট বলে তারা বলছে, এবং পিছনের যে গেট উদ্যানের সেটা খোলা থাকে। সো এইটার একটা কারণ তারা যে বহিরাগত, যেহেতু ক্যাম্পাসের ছেলে ক্যাম্পাসেই বাইরের মানুষ দ্বারা খুন হয়েছে, তো এটা তাদের একটা কনসার্নের জায়গা। এখন আমার মতে সেটা যে হত্যাকাণ্ড যে কারণেই হোক, সেটা কারণটাই যাই হোক, এই ধরনের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক, এবং সার্জিস বা অন্যান্যরা যেভাবে এটার কারণ হিসেবে তুলে ধরেছে, এটা আমার কাছে মনে হয় যে তাদের দীর্ঘদিনের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটাই বলেছে, এবং আমাদের সবারই এটার সুষ্ঠু বিচার আমরা আশা করি। ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার থেকে ফিরে আসি। এই ক্ষেত্রে নির্বাচন যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডিসেম্বরে হোক বা সামনের বছরের শুরুর দিকে হয়ে যায়, তাহলে কি এই সমস্যাগুলোর অনেক কিছু সমাধান হয়ে যাচ্ছে? না, খুব সমাধান হয়ে যাবে এরকম আমি মনে করি না। কারণ যে লোকগুলি নির্বাচিত হয়ে আসবে আমাদের দেশের লোকই তো, এই মাটির থেকে তো উঠে আসবে, এই মাটির থেকে কি আর উঠে আসবে। তারপরে একটা জিনিস যেটা হবে সেটা আমি বলি, বেসিক যে পার্থক্যটা সেটা হলো নতুন যে সরকারটা আসবে সেই সরকারটা কিন্তু এক ধরনের ভয় থাকবে, এক ধরনের জবাবদিহিতার ভয় থাকবে। তারা চিন্তা করবে আমি যে কাজটা করছি এই কাজটা করতে গেলে ভুল হলে এবার আমার কিছু কিন্তু পাবলিক কাছে জবাবদিহি করতে হবে।
কারণ ওই হাসিনার আমলে যে নির্বাচনকে নিয়ে উনি যে মানে একটা প্রহসন বানিয়ে ফেলেছিল, ওরকম তো আর হবে না এরপর। কাজে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জবাব দিতে আছে। আপনি বলেন তো এদের কী জবাব দিতে আছে? কোনো জবাব দিতে তো নাই। আমি মানবিক করিডোর দিব, এত আলোচনা হচ্ছে যে আপনি কার সঙ্গে আলাপ করে করলেন, পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে করেন। দেখেন, মানে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তখনও এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই গভর্নমেন্ট কিন্তু সমস্ত দলগুলি নিয়ে বসে। যেমন ইন্ডিয়াতে এবার যেটা হলো, তারা কিন্তু সব দলকে নিয়ে বসছিল, বসার কোনো দরকার পড়ে না, বাট বসে। এটাই হলো আপনার সৌজন্যতা। এখানে কার সৌজন্যতা কে দেখাচ্ছে? বলে বলে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আরে বাবা, তুমি কে? কে তুমি? কেন তুমি? তুমি যে এখানে আসছো কেন? তুমি কি একদম কম্পিটিশন দিয়ে আসছো? কোনো পরীক্ষার মাধ্যমে আসছো? জনগণের কাছে ভোট নিয়ে আসছো? খালি বলে যে আমাদের ওই গণঅভ্যুত্থানের সরকার এত বাড়ছি। গণঅভ্যুত্থানের সময় কেউ কি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীকে যদি বলতো যে ওনারা তো আন্দোলন করছে, ওনাকে যদি বলতো ভাই তোমরা ভালো মতো আন্দোলন করো, আন্দোলন যদি করো তাহলে খলিলুর রহমানকে আমরা নিরাপত্তা উপদেষ্টা বানাবো, কেউ আন্দোলন করতো? এটা কে? গণঅভ্যুত্থানের চেতনা এটা না। এটা হলো ডক্টর ইউনূসের পছন্দ, পিনাকি সাহেবের পছন্দ। এটা কে না জানে? পিনাকি সাহেব আনার ফলে কি খুশি, একটা আইটিভি বানায় ফেলাইলো, এতদিন একজন যোগ্য লোককে নেওয়া হয়েছে, তার পছন্দ। তো এটা কি গণঅভ্যুত্থানের চেতনা নাকি রে ভাই? স্বাস্থ্য উপদেষ্টা যারা বানাইছেন আপনি, নূরজাহান বেগম, যে তখন আপনি বলতেন যে আন্দোলনটা ভালো মতো করো, যদি তোমরা জিততে পারো তাহলে কিন্তু নূরজাহান বেগমটা আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। যে বলতো সে মার খেয়ে চলে যায় যে বেটা তুই কার কথা বলতে আসছিস? এটা গণঅভ্যুত্থানের সরকার না, এটা ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষই চিনে না। ডক্টর ইউনূস আপনি দেখেন না খবর নিয়ে, এই দায়িত্বে আসার আগে সে দেশে থাকতো কয়দিন আর বিদেশ থাকতো কয়দিন। ওই বিদেশ যাওয়ার যে মোমেন্টাম, ওটা তো তারা এখনো যায় নাই, কিছু হলেই চলে যায়, একটা সেমিনারে চলে যায়। ভাই একটা দেশের সে সরকার প্রধান, তার কি এগুলোতে যাওয়া মানায় নাকি? জি, যে চলে যায় অপটাপট। তো এইগুলি বলে লাভ নাই। কাজে এদের ওই সৌজন্যতাটুকু নাই, ওইটুক ফিলিংসও কাজ করে না যে এই ধরনের বড় কাজ করতে গেলে যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা মতামত নিতে হয়। এদের কোনো জবাব দিতে তো নাই। কাজেই আমাদের দরকার এমন একটা সরকার, যে সরকারই হোক, হয়তো মন্দ হবে, কিন্তু জবাব দিয়ে তার একটা ভয় তো ওদের থাকবে। জি, এটা এদের কোথায়? ধন্যবাদ। জনাব প্রিন্স, যদি আর কিছু যোগ করার থাকে। আমি এই ধারাবাহিকতায় যদি কথা বলতে চাই তাহলে সেটাই বলি, কারণ আমি কথাটা আমরাও বলছি। প্রথম কথা, নির্বাচন হলেই যে সরকার আসবে তাতে সব সমস্যার সমাধান হবে, এটা ভাবাটাই ভুল। এটা হচ্ছে প্রথম কথা। কারণ কোন ধরনের সরকার আসবে তার উপরে নির্ভর করবে, এটা এক নম্বর কথা। দুই নম্বর, যদি মেলা ভালো সরকার আসেও এত জমে থাকা জিনিস আপনি 2-4 দিনে শেষ করতে পারবেন না, এটা একটা গেল। কিন্তু এখন মূল কথা যেটা মাসুদ কামাল ভাই বলেছেন ওইটাই কারেক্ট, যে আপনি একটা গণতন্ত্রের ধারাটার সূচনাটা আপনি করতে পারলেন, জবাবদিহিতার জায়গায় ধরতে পারবেন, এবং এই গণঅভ্যুত্থানের চেতনার আকাঙ্ক্ষার ধারাটা যদি রক্ষা করে আপনি দ্রুততম সময় নির্বাচন করতে পারেন না, তাহলে কিন্তু উনি যে শব্দটা বলেছেন আমি ওই শব্দটাকেই দিয়ে বলি, তারা অন্ততপক্ষে ভয়ের জায়গায় থেকে কিছু করবে, অথবা না করলেও যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তাকে প্রতিরোধ করার কাজটা করা যাবে। সুতরাং আপনি ধারাবাহিকতার কাজটা করতে পারবেন, সেইটাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। আরেকটা কথা যুক্ত করি, এই যে সংস্কার নিয়ে এইখানেও যেহেতু ওনার কথা আমি সূত্র ধরে এটা বলি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো আপনি একটা ভালো নির্বাচন, তা ভালো নির্বাচন মানে আজকে যদি কেউ কাউন্টারপোজ করেন যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান সেইটাকে আপনি পুরো পুনর্লিখন করবেন, আপনি তো নামই দিয়েছেন সংস্কার কমিটি, তো পুনর্লিখনের আলোচনা আপনি করেন কেন? আপনি ব্যক্তি করতে পারেন, ব্যক্তি করাতে আমি দৌড় দিচ্ছি না, তাহলে ওই প্ল্যাটফর্মটা উপযুক্তও না। আপনি মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত 4 মূলনীতি আপনি বাতিল করতে চান কেন? তা আপনি এই যে বিতর্কগুলো নিয়ে আসেন, আপনি প্রিয়ম্বল যেভাবে লেখেন তো মনে হচ্ছে 47-এর সাথে আপনি 71-এর সাথে 24কে আপনি একই মাত্রায় করছেন, তা আপনি তো নিজেই ঐক্যের সংকট তৈরি করছেন। লাস্ট বক্তব্য হলো ন্যূন পক্ষে, আমি কিন্তু আবার দায়িত্ব নিয়ে কথা বলছি, আপনি পুরো বইটা যদি পড়েন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের, তাহলে আপনি অনেক কথা পজিটিভ খুঁজে পাবেন, আমি রিপিট করেছি আবার বলি। কিন্তু যে কোশ্চেনিয়ারগুলো দিয়েছে, যেটা মানুষের সামনে সবাই, আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন 166টা বোঝে, ওর মধ্যে সুষ্ঠু নির্বাচন করার জন্য 1, 2, 3, 4 করে আপনি 5টা 10টা পয়েন্ট আমাকে বলেন তো। আমি তো গতকাল বৈঠক করে এসেছি, আমরা তো হোমওয়ার্ক করে গিয়েছি, কিন্তু যেটা দরকার ছিল সেই কাজটাই ওনারা সামনে আনছেন না, সুতরাং এই সবটাই করছেন। আমি তো মনে করি কালক্ষেপণ এই কারণে
আপনি গত 9 মাসে আপনি কোনটা বলেছেন? আপনি বলেন টাকার খেলা দূর করার কোনো কথা বলতে পারছেন? প্রশাসনিক কারসাজি দূর করারটা ধন্যবাদ, আপনার আপনি এখন কথা যদি মনে হয় কোর্টের বুঝতে পেরেছি। ইসে আসে কি বলে ওই তত্ত্বাবধায়ক সরকার, তখন সেইটা আপনি করতে পারবেন। কোনোটাই কিন্তু আপনি করার জায়গায় যেতে পারেন। আর ন্যূনতম আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করেন নাই। ভয়ের এবং মবের মানে কি বলে যে মবের যে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো পর্যন্ত সারা জায়গায় অব্যাহত রেখে চলছেন, সেটাই আমাদের ধন্যবাদ। সবকিছুকে আমার কিন্তু মনে গিলে হয় আমরা খাচ্ছে। আপনার কাছে বুঝতে পেরেছি। তাজনুয়া জাবিন যদি আর কিছু যোগ করার থাকে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু নির্বাচন ছিল না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল আসলে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ। এবং নির্বাচনটা নিয়ে যেহেতু বারবার প্রশ্ন আসছে, এই আমরা কিন্তু সংস্কার প্রস্তাবে দেখছি যদি 1, 2, 3 করি, নির্বাচন কমিশনারদেরকে জবাবদিহিতার মধ্যে আনা অন্যতম একটা সংস্কার প্রস্তাব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ একটা জাতীয় কাউন্সিলের মাধ্যমে, এবং নাগরিক ঐক্যজোট একটা দিল যে নিম্নকক্ষের মনোনয়ন এবং উচ্চকক্ষের অনুমোদনের মাধ্যমে। সো এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভারসাম্য রক্ষা, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণের যে মৌলিক সংস্কার, এগুলোতে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোই একমত হচ্ছে না, এবং এগুলোতে একমত হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে এটা না যে একটা রেজিম পরিবর্তন হয়ে আরেকটা পরিবর্তন নির্বাচনের, এতগুলো মানুষ শুধু একটা মাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা শিফট হওয়ার জন্য জীবন দেয়নি। এই পুরো এই যে স্বৈরতান্ত্রিক যে কাঠামো, যে ব্যবস্থা, এটা পরিবর্তনের জন্যই কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল। এবং এই শহীদদের সাথে, এই আহতদের সাথে বেইমানি হবে যদি আমরা এটাকে রেখে আবার শুধু একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল করি। এবং এটার দায় কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর বর্তায়, প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের উপর বদলায়, যে আমরা এই নির্বাচনী ব্যবস্থাটাকে একটা গণতান্ত্রিক কাঠামো দেই, এরপর নির্বাচিত হয়ে যে আসে সেই সরকার গঠন করবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।